সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমাদের বায়োলজির ফার্স্ট লাইভ ক্লাস। তো লাইভ ক্লাসে আমি ছানি ঢাকা মেডিকেল কলেজ থেকে আছি। তোমাদের আজকের লাইভ ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট বায়োলজির টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের অলরেডি তোমরা অ্যাডমিশন টেস্টে যে পরীক্ষার্থীরা আছো, তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে আমি জানি, এবং উদ্ভাস বা উন্মেষে তোমরা যারা ভর্তি আছো তাদের বোটানির কিছু ক্লাস হয়ে গেছে এবং জুলজিরও কিছু ক্লাস হয়ে গেছে। তো এই ক্লাসগুলোর মধ্যে তোমরা যেগুলো ক্লাস করেছো, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক যেমন আছে, তেমনি তোমাদের যে ক্লাসগুলো বাকি আছে সেই ক্লাসগুলো থেকেও কিছু ইম্পর্টেন্ট টপিক আছে। তো আমরা আজকের লাইভ ক্লাসে যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে বোটানির একটা টপিক এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্বের সালোক সংশ্লেষণ এবং শ্বসন। তার আগে একটু বলি, সেটা হচ্ছে যে তোমাদের নিশ্চয়ই কিছুদিন আগেই রেজাল্ট হলো, এই মাত্র কয়েকদিন হলো। তো রেজাল্ট নিয়ে অনেকেই নিশ্চয়ই খুব খুশি যে খুব ভালো রেজাল্ট হয়েছে, আবার অনেকের রেজাল্টই ভালো হয় নাই। তো যাদের রেজাল্ট ভালো হয়েছে তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু যাদের রেজাল্ট তেমন ভালো হয় নাই, হয়তো লাইফে একটা বড় ধাক্কা খেয়ে গেছে, তাদের জন্য বলছি যে তোমরা এরকম করেছিলে যে কোনো বুলেট এর পেছন থেকে যদি তুমি বেশি জোরে ধাক্কা দাও তাহলে কি হয়, সে অনেক দূর যেতে পারে। তো তোমাদের যাদের লাইফে এই রেজাল্ট নিয়ে একটা বড় সড়ো ধাক্কা খেয়ে গেছো, সামনে অ্যাডমিশন টেস্ট আছে, তো তাদের জন্য বলছি যে তোমরা লাইফে যে ধাক্কাটা খেয়েছো এটা হয়তো তোমাকে অনেক দূর নিয়ে যাবে সেই বুলেটের মতো। এই জন্য লাইফে ধাক্কা খাওয়া খুব খারাপ কিছু না। তো যাই হোক, তো তোমরা সিনসিয়ার থাকবা এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। যে সময়টা আছে এই সময়ের মধ্যে যদি ভালোভাবে পড়াশোনা করো তা আশা করা যায় তোমরা অ্যাডমিশন টেস্টে খুব ভালো করবা। তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসের আজকের প্রথম টপিক যেটা, সেটা হচ্ছে সালোক সংশ্লেষণ। আমি একটু লিখে ফেলি। আচ্ছা, তো সালোক সংশ্লেষণ থেকে আমরা যেটা বলবো, একটু বলে রাখি, লাইভ ক্লাস, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই তোমরা আমাদেরকে জানাবা এবং আমরা রিলেভেন্ট যে টপিকগুলো আছে এবং যে কোশ্চেন সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সালোক সংশ্লেষণ থেকে ফার্স্টে যেটা মনে রাখবা যে কেন আমরা আজকে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, কারণ হচ্ছে কনসেপচুয়াল কিছু ব্যাপার আছে এবং এখানে অনেকগুলো বিক্রিয়া প্রক্রিয়া আছে, অনেক ধরনের বিজ্ঞানীর ভূমিকা আছে, তোমরা জানো। তো এগুলো থেকে ভর্তি পরীক্ষায় কিন্তু হরহামেশাই প্রশ্ন চলে আসে। হ্যাঁ, তুমি মেডিকেলের কোশ্চেন বলো অথবা ডিউ এর কোশ্চেন বলো, প্রত্যেকটাতেই কিন্তু সালোক সংশ্লেষণ থেকে প্রশ্ন আসে এবং এই টপিকটা খুব ইম্পর্টেন্ট। এবং এখান থেকে যে ধরনের বেসিক্যালি কোশ্চেন হয়, তো তোমরা আগে এসএসসি বা এইচএসসি লেভেলে যেভাবে পড়াশোনা করে আসছো নিশ্চয়ই জানো যে অ্যাডমিশনের ব্যাপারটা একটু ডিফারেন্ট, তাই না? তো এখানে পড়াশোনাটাও একটু ডিফারেন্ট ওয়েতে হবে। যেমন এখানে সালোক সংশ্লেষণের যে প্রক্রিয়া বিক্রিয়া ছাড়া পড়ে আসছো, এগুলো অ্যাডমিশনের সময় আসলে কিভাবে পড়তে হয় বা কতটুকু জানতে হয়, সেই জিনিসগুলোকে আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সালোক সংশ্লেষণ থেকে ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে একটা বিক্রিয়া, তোমরা জানো কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি এটা বিক্রিয়া করে এবং ক্লোরোফিল এবং এখানে আলো এটার উপস্থিতি লাগে, এবং এক্ষেত্রে যে জিনিসটা তৈরি হয় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, সাথে তৈরি হয় অক্সিজেন এবং পানি। তাহলে খেয়াল করে দেখো যে টোটাল বিক্রিয়াটাকে আমরা এভাবে লিখতে পারি যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি এরা ক্লোরোফিল এবং আলোর উপস্থিতিতে কি করে, কার্বোহাইড্রেট তৈরি করে, অক্সিজেন তৈরি করে এবং পানি তৈরি করে। তো এখানে একটা ব্যাপার মনে রাখবা, সেটা হচ্ছে যে এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, এই বিক্রিয়া থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, এই কার্বন ডাইঅক্সাইড কি করে, কার্বোহাইড্রেট তৈরি করে। তাহলে এভাবে মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বোহাইড্রেট তৈরি করে। এটা কেন আমি একটু পরে আসব। আর এই যে পানি আছে, এই পানিটা তৈরি করে অক্সিজেন। ঠিক আছে, তাহলে আবার বলি যেটা আমাদের পরীক্ষার জন্য লাগবে, যে কার্বন ডাইঅক্সাইড এটা থেকে তৈরি হয় কার্বোহাইড্রেট, আর পানিটা ভেঙে গিয়ে তৈরি হয় অক্সিজেন। আর তোমরা জানো যে পানি যদি ভেঙে যায় তাহলে এটা হচ্ছে জারণ। কারণ কি, দেখো যে পানিতে হচ্ছে অক্সিজেন আছে এবং হাইড্রোজেন আছে, কিন্তু এখানে যে অক্সিজেন, এই অক্সিজেনে হাইড্রোজেনটা অপসারণ হয়ে গেছে। তাহলে কোনো তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ বা হাইড্রোজেন অপসারণ, এটাকে আমরা বলতে পারি জারণ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় দেখো পানিটা কি হচ্ছে, অক্সিজেনে পরিণত হচ্ছে। তাহলে পানির কি হচ্ছে, জারণ হচ্ছে, যেহেতু হাইড্রোজেন অপসারণ হচ্ছে। তাহলে হাইড্রোজেন অপসারণ হওয়ার কারণে আমরা এটাকে বলছি যে পানির জারণ হয়। তো যেহেতু পানির জারণ হয়, তুমি খেয়াল করে দেখো, যদি এটার জারণ হয় তাহলে কার্বন ডাইঅক্সাইডের কি হবে, কার্বন ডাইঅক্সাইডের হবে বিজারণ। তাহলে এটা মনে রাখতে হবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় পানি জারিত হয়, আর কার্বন ডাইঅক্সাইড কি হয়, যেহেতু পানি জারিত হয় অক্সিজেন তৈরি করে, সেহেতু কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। আচ্ছা, এখন খেয়াল করো কখন হয়, এটা আমরা জানি যে
আলোক পর্যায়ে পানি জারিত হয়, ঠিক আছে, আলোক পর্যায়ে পানি জারিত হয়। আর কার্বন ডাই অক্সাইড এটা বিজারিত হয়, এটা হচ্ছে অন্ধকার পর্যায়ে, বা যেটাকে আসলে বলা উচিত যে আলোক নিরপেক্ষ পর্যায়ে। তাহলে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে, এ পর্যায়ে কি হয়, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। তাহলে এখান থেকে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট যেগুলো আসলে মুখস্থ না করে তুমি এই বিক্রিয়া থেকে মনে রাখতে পারো, সেটা কি, দেখো পানি ভেঙে যাচ্ছে এবং পানি জারিত হচ্ছে কোন পর্যায়ে, আলোক পর্যায়ে। তাহলে আলোক পর্যায়ে এই যে পানি ভেঙে যায়, এটাকে আমরা বলতে পারি ফটোলাইসিস। তাহলে এটাকে আমরা বলতে পারি ফটোলাইসিস, ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে এটা ভর্তি পরীক্ষার প্রশ্ন যে সালোক সংশ্লেষণের কোন পর্যায়ে ফটোলাইসিস অফ ওয়াটার হয়। তাহলে সালোক সংশ্লেষণের কোন পর্যায়ে ফটোলাইসিস অফ ওয়াটার হয়, অবশ্যই আলোক পর্যায়ে। আবার খেয়াল করে দেখো, কার্বন ডাই অক্সাইড এটা কি হচ্ছে, বিজারিত হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইড যে বিজারিত হচ্ছে কোন পর্যায়ে হচ্ছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে। তো এক্ষেত্রে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে সেটাকে আমরা বলতে পারি কার্বন বিজারণ পর্যায়ে। তাহলে খেয়াল করে দেখো যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হচ্ছে, এজন্য এই পর্যায়ে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে এটাকে আমরা বলতে পারি কার্বন বিজারণ পর্যায়ে। আবার এভাবেও খেয়াল করবা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট। আবার বলি, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে কি তৈরি হচ্ছে, কার্বোহাইড্রেট। যেহেতু কার্বোহাইড্রেট তৈরি হয়, এজন্য এই পর্যায়কে বলা হয় কার্বোহাইড্রেট তৈরির পর্যায়। তাহলে এভাবে আমরা বলতে পারি যে অন্ধকার পর্যায়ের বিশেষ দুটি নাম, একটা হচ্ছে কার্বন বিজারণ পর্যায়, কারণ এ পর্যায়ে কার্বন ডাই অক্সাইড কি হয়, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। আর এই পর্যায়ের নাম কার্বোহাইড্রেট তৈরির পর্যায়। কেন এটা বলছি, কারণ কার্বন ডাই অক্সাইড কার্বোহাইড্রেট তৈরি করে, এজন্য। তাহলে এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের বিক্রিয়া থেকে যে জিনিসগুলো মনে রাখতে হয় সেটা। আর লাস্ট যেটা মনে রাখো, দেখো যে কার্বন ডাই অক্সাইড এবং পানি এরা বিক্রিয়া করে, এজন্য সালোক সংশ্লেষণে কার্বন ডাই অক্সাইড এবং পানি এদেরকে বলা হয় প্রধান উপাদান। আর ক্লোরোফিল এবং আলো এরা কি করে, সাহায্য করে, এজন্য এদেরকে বলা হচ্ছে সাহায্যকারী উপাদান। আর আরেকটা জিনিস মনে রাখবা যে সালোক সংশ্লেষণের প্রধান কাজ হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি। এখন তোমাকে যদি প্রশ্ন করি, তোমরা অ্যান্সার করতে পারো, সেটা হচ্ছে যে এই যে কার্বোহাইড্রেট তৈরি হলো, এটা কি পানি থেকে হলো নাকি কার্বন ডাই অক্সাইড থেকে হলো। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এই জন্য মনে রাখবা, যেহেতু সালোক সংশ্লেষণের প্রধান কাজ হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করা এবং কার্বোহাইড্রেটটা কার্বন ডাই অক্সাইড থেকে তৈরি হয়, এজন্য সালোক সংশ্লেষণের এই যে উপাদানগুলো আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু ভর্তি পরীক্ষার খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে এটা বলে আমি শেষ করছি। এই পর্যায়ে আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়। তাহলে দেখো কি, আলোক পর্যায়কে বলা হয়, তোমরা জানো, ফটোফসফোরাইলেশন। আচ্ছা, মাঝে মাঝে আমি তোমাদেরকে কোশ্চিন করব, তোমরা সেগুলো কমেন্টে একটু লিখে দিতে পারো যে কোশ্চিনের অ্যান্সারটা কি হবে। ফটোফসফোরাইলেশন, খেয়াল করে দেখো যে সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে আমরা যে কথাটা বলছি আলো, তাহলে আলো থাকলে এটাকে আমরা কি বলতে পারি, ফটো। আর ফসফোরাইলেশন কেন, কারণ এই প্রক্রিয়ায় তৈরি হয় এটিপি, তোমরা জানো অ্যাডেনোসাইন ট্রাইফসফেট, তাই না, যেটা এডিপি থেকে তৈরি হয়। এডিপির সাথে একটা ইনঅর্গানিক ফসফেট এটা যুক্ত হয়ে এটিপি তৈরি হয়। তাহলে আমরা একটু বলি, সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন দুভাবে হয়, তোমরা জানো, একটা হচ্ছে অচক্রীয় আর একটা কি বলো, চক্রীয়। তাহলে এটাকে আমরা বলি নন সাইক্লিক্যাল বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন, আর এটাকে আমরা বলছি সাইক্লিক বা চক্রীয় ফটোফসফোরাইলেশন। আচ্ছা, এই দুইটা আসলে তোমরা এর আগে পড়ে আসছো, বিভিন্ন বিক্রিয়া দিয়ে বা ছবি দিয়ে মনে রেখেছো, কিন্তু আসলে পরীক্ষার জন্য যতটুকু দরকার অ্যাডমিশন টেস্টের জন্য, সেটাকে আমি একটা ছবিতে তোমাদের দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমরা এভাবে লিখতে পারি, তোমরা নিশ্চয়ই এই ছবিটা দেখছো, এদেরকে বলা হচ্ছে ফটো সিস্টেম। তাহলে দেখো, এটা একটা ফটো সিস্টেম আর এটা হচ্ছে একটা ফটো সিস্টেম। তাহলে এই ফটো সিস্টেমের অংশটাকে বলছি
আলোক শোষণ অংশ। তাহলে খেয়াল করে দেখো যে ফটোসিস্টেমের এই অংশটাকে বলা হচ্ছে আলোক শোষণ অংশ, কারণ কি হয় এখানে আলো শোষিত হয়। আর এই অংশটাকে বলা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র বা রিয়াকশন সেন্টার। দেখো এটাকে আমরা বলছি আলোক শোষণ অংশ, লাইট অ্যাবজর্পশন পার্ট, আর এটাকে আমরা বলছি রিয়াকশন সেন্টার বা বিক্রিয়া কেন্দ্র। তাহলে কি হয়, এখানে আলো আসবে এবং আলো শোষিত হবে, বোঝা যাচ্ছে খুব সহজ। তাহলে একইভাবে এটা আলোক শোষণ অংশ, এখানে আলো আসবে এবং শোষিত হবে, এবং এটা হচ্ছে বিক্রিয়া কেন্দ্র। আচ্ছা, আমি এভাবে একটু লিখে ফেলি, তোমরা একটু খেয়াল করো। 673, 680 রিয়াকশন সেন্টারের যে আলোটা, এটাকে পি দ্বারা সূচিত করা হয়, এটাকে আমরা লিখছি 683, আর রিয়াকশন সেন্টার পি দ্বারা সূচিত করা হয়, এবং এটার পাশে আমি লিখছি P700। তাহলে সবাই একটু খেয়াল করো যে এখানে এই যে আমরা সংখ্যাগুলো লিখলাম, দেখো এটা হচ্ছে 673, এটা হচ্ছে 680, এখানে লিখছি 683, আর এটা হচ্ছে 700। এই যে সংখ্যাগুলো আমরা লিখলাম, এই জিনিসটা আসলে কি? এই জিনিসগুলো হচ্ছে এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তাহলে দেখো এই অংশে 673 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি শোষিত হবে, এই অংশে 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো বেশি শোষিত হবে এবং কাজ করবে। তেমনিভাবে এখানে 683 ন্যানোমিটার এই তরঙ্গদৈর্ঘ্যের আলো সবচেয়ে বেশি শোষিত হবে, আর এখানে বেশি শোষিত এবং কাজ করবে 700 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো। আচ্ছা, খেয়াল করো যেটা, সেটা হচ্ছে এই দুটাই তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলকভাবে কম, আর এখানে এবং এখানে তরঙ্গ দৈর্ঘ্য দুইটা তুলনামূলকভাবে বেশি। তো যেহেতু এখানে কম, এজন্য মনে রাখবা কম মানে হচ্ছে সেকেন্ড বয়। তাহলে এভাবে মনে রাখার জন্য যে একটা ক্লাসে যদি 2জন স্টুডেন্ট থাকে, তাহলে যার মার্কস কম সে হয় সেকেন্ড বয়। তাহলে দেখো এখানে যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য কম, এজন্য এটাকে আমরা বলতে পারি সেকেন্ড বয় বা ফটোসিস্টেম 2। তাহলে বলো এটাকে আমরা কি বলতে পারি? ফটোসিস্টেম 2। আর তোমরা বুঝতেই পারছো যে এই অংশটা যদি ফটোসিস্টেম 2 হয়, কারণ তরঙ্গ দৈর্ঘ্য এখানে কম, তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? ফটোসিস্টেম 1। তাহলে এগুলো একটু কমপ্লেক্স থিং, কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। দেখো যে একটা ফটোসিস্টেম, যেটাকে আমরা বলছি ফটোসিস্টেম 2, এখানে তুলনামূলক কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়। সেটা কত? 673, 680। এটাই কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, যে নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য ফটোসিস্টেম 2 তে ব্যবহৃত হয়। তাহলে আরেকটা কি দেখো, 683 এবং 700, এটা হচ্ছে তুলনামূলক বেশি তরঙ্গ দৈর্ঘ্য, এজন্য এটাকে আমরা বলছি ফটোসিস্টেম 1। এবার যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই দুটি ফটোসিস্টেম যেটার মাধ্যমে যুক্ত থাকে সেটাকে আমরা বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে দুটি ফটোসিস্টেম যেটার মাধ্যমে যুক্ত থাকে সেটাকে আমরা কি বলছি বলো? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর বুঝতেই পারছো যে এটার মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট হবে। খেয়াল করে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইলেকট্রনটা কোন দিক থেকে কোন দিকে যাবে। মনে রাখবা যে ইলেকট্রন ফটোসিস্টেম 2 এই দিক থেকে কোন দিকে যাবে? এদিকে যাবে। তাহলে আবার বলি, ইলেকট্রন ফটোসিস্টেম 2 থেকে কোন দিকে যাবে? দেখো এদিকে, মানে ফটোসিস্টেম 1 এর দিকে যাবে। এখন খেয়াল করে দেখো, তোমরা বুঝতে পারছো কিনা এটা অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? না হলে আমরা আরেকটু স্লোলি বলার চেষ্টা করব। তাহলে খেয়াল করে দেখো, যেটা ফটোসিস্টেম 2, এটাকে তুমি যদি চিন্তা করো, তাহলে দেখো একটা অংশ হচ্ছে আলোক শোষণ অংশ, 2 নম্বর যেটা সেটাকে আমরা বলছি বিক্রিয়া কেন্দ্র, আর লাস্ট যেটা এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটাকে তুমি ফটোসিস্টেম 2 এর অংশ হিসেবে চিন্তা করতে পারো, আবার ফটোসিস্টেম 1 এর অংশ হিসেবে চিন্তা করতে পারো। তাহলে এটা ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে একটা ফটোসিস্টেমে কয়টা অংশ থাকে, তাহলে ছবি থেকে মনে রাখবা। তাহলে খেয়াল করে দেখো যে একটা ফটোসিস্টেমে একটা হচ্ছে আলোক শোষণ অংশ 1, 2 নম্বর হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, এখানে রিয়াকশন হবে, তাই না? এটা হচ্ছে 2। আর আরেকটা অংশ যেটা সেটাকে আমরা বলছি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা এটা বলো আমাকে, সেটা হচ্ছে যে এই যে ফটোসিস্টেম 2 আর এখানে যে ফটোসিস্টেম 1, এই দুটোর মধ্যে কানেকশন কি? কানেকশন হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে বলো এই দুটোর মধ্যে কানেকশন কি? কানেকশন হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে এটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে দুটি ফটোসিস্টেম কিসের মাধ্যমে যুক্ত থাকে। তাহলে বুঝতেই পারছো এই ছবি থেকে যে দুটি ফটোসিস্টেম বলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে যুক্ত থাকে। তো আমি এই ছবিতে আরেকটু জিনিস তোমাদের দেখাবো, এটার মাধ্যমে আমি অচক্রিয় চক্রিয় একসাথে বলে দিই, কারণ এত বিশাল প্রক্রিয়ার বর্ণনা আসলে এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট না।
আচ্ছা, খেয়াল করে দেখবা যেটা, সেটা হচ্ছে ফটোসিস্টেম 2 এ এখানে ইলেকট্রন আসে পানি ভেঙে যাওয়ার ফলে। তাহলে বলো, ফটোসিস্টেম 2 এ ইলেকট্রন কিভাবে আসবে? পানি ভেঙে যাওয়ার ফলে। তাহলে পানি ভেঙে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন, আমি বিক্রিয়ার সমতা করছি না, হাইড্রোজেন আয়ন তৈরি হয়, ইলেকট্রন তৈরি হয় এবং অক্সিজেন তৈরি হবে, তাই না? তাহলে তুমি সমতা করতে পারো, হাফ O2 2H+, 2 ইলেকট্রন, দরকার নাই, আমরা জাস্ট দেখাচ্ছি। তাহলে এই যে পানি ভেঙে গেল, এই পানির ভাঙনকে বলা হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটার। তাহলে বুঝতেই পারছো যে আলোক পর্যায়ে এটা হচ্ছে যে পানি ভেঙে যাচ্ছে এবং পানি ভেঙে কি তৈরি হচ্ছে? অক্সিজেন। একবার মেডিকেল ভর্তি পরীক্ষা এটা আসছিল যে সালোক সংশ্লেষণে নির্গত এই যে অক্সিজেন, এটার উৎস কি? কার্বন ডাইঅক্সাইড নাকি পানি? তাহলে বুঝতেই পারছো যে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে পরবর্তীতে এখানে তৈরি হয় এটিপি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে, তোমরা দেখছো বইতে। আর এখান থেকে আবার ইলেকট্রন চলে যায়, এদিক থেকে আসে হাইড্রোজেন আয়ন এবং NADP, এটা এগুলোর মাধ্যমে তৈরি করে NADPH+H+। এভাবে তোমাদের বইতে লেখা আছে, এটাকে আমরা সংক্ষেপে এভাবে বলতে পারি NADPH2। সমস্যা নাই, এভাবে আমরা লিখতে পারি। কারণ কি, দেখো পানি ভেঙে গিয়ে এখানে আসলে দুইটা H+ তৈরি হয়, তাই না? দুটি ইলেকট্রন তৈরি হয়, হাফ O2। আমি যদি এভাবে দেখাই তাহলে বুঝতে পারছো যে এখানে দুটি H+, দুটি ইলেকট্রন আসলো এবং NADPর সাথে যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? NADPH2। তাহলে খেয়াল করে দেখো, এই যে আমরা একটা সিস্টেম দেখালাম, এইটাকেই আমরা বলতে পারি অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এটা কি বলতে পারি বলো? অচক্রীয় বা নন সাইক্লিক অ্যাসাইক্লিক ফটোফসফোরাইলেশন। যে খেয়াল করে দেখো, এখানে যেটা হয় এই যে এটিপি তৈরি হয়, খেয়াল করে দেখো এখানে তৈরি হয় এটিপি আর তৈরি হয় NADPH2। তাহলে এটা তোমরা নিশ্চয়ই জানো যে অচক্রীয় ফটোফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হয় আর কি তৈরি হয় বলো? NADPH2। তাহলে আমি যদি এটাকে আলাদাভাবে লিখি, একটা হচ্ছে এটিপি আর একটা হচ্ছে NADPH2। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা আমাকে অবশ্যই জানাও। এই দুইটা জিনিসের মধ্যে দেখো কমন হচ্ছে পি, দেখো কমন হচ্ছে পি। আর আমরা একটু র্যাপিডলি যাব যেহেতু তোমাদের কিছু বেসিক জিনিস জানাই আছে। তাহলে এটিপি এবং NADPH2, খেয়াল করে দেখো এই দুটোর মধ্যে কমন হচ্ছে পি, পি মানে ফসফেট। আর এটা মনে রাখতে পারো সেটা হচ্ছে যে কোনো ফসফেট যৌগ যদি ভেঙে যায় তাহলে প্রচুর শক্তি পাওয়া যায়। তাহলে যেহেতু এদেরকে ভাঙলে আমরা প্রচুর শক্তি পাই, এজন্য এই দুটোকে একসাথে আমরা বলতে পারি আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার। ঠিক আছে, আত্তীকরণ শক্তি অথবা অ্যাসিমিলেটরি পাওয়ার। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস যখন তৈরি হবে এরা কোথায় কাজ করবে? এরা কাজ করবে অন্ধকার পর্যায়ে। তাহলে বলো এরা কোথায় কাজ করবে? অন্ধকার পর্যায়ে। তাহলে খেয়াল করে দেখো, আমি আবার রিপিট করি যে ফটোসিস্টেম 2 এ পানি ভেঙে ইলেকট্রন আসে, ফলে এই বিক্রিয়া চলতে পারে এবং এখান থেকে হাইড্রোজেন আয়ন আর কোষের ভেতরে থাকে NADP। এই NADP ইলেকট্রন হাইড্রোজেন আয়ন মিলে তৈরি করে NADPH2। আর এই যে ফটোসিস্টেম 2 এবং ফটোসিস্টেম 1, এই দুটোর মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে একটা ধাপে তৈরি হয় এটিপি। এই দুইটা জিনিস যেহেতু এই ধাপে তৈরি হয় এবং এদের মধ্যে প্রচুর শক্তি জমা থাকে, এজন্য এদেরকে বলা হচ্ছে আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার, এবং এটাই কাজে লাগে অন্ধকার পর্যায়ে। তাহলে খেয়াল করো, তোমরা এটা নিশ্চয়ই পড়ছো যে অন্ধকার পর্যায়ে ব্যাপারটা বলা ঠিক না। কেন ঠিক না? কারণ হচ্ছে দেখো, অন্ধকার পর্যায়ে এটার জন্য কি লাগবে? এটিপি এবং NADPH2। কি লাগবে বলো? এটিপি এবং NADPH2। কিন্তু এই দুইটা জিনিস কোন পর্যায়ে তৈরি হবে? এই দুইটা জিনিস তৈরি হবে আলোক পর্যায়ে। তাহলে আলোক পর্যায়ের আলো যদি না থাকে তাহলে বলো এটিপি এবং NADPH2 এটা কি তৈরি হতে পারবে? তৈরি হতে পারবে না। আর এই দুইটা জিনিস যদি তৈরি না হয় তাহলে কি অন্ধকার পর্যায়ে চলতে পারবে? ভালোভাবে চলতে পারবে না। এই জন্য কথাটা হচ্ছে যে অন্ধকার পর্যায়কে এখন বলা হয় আলোক নিরপেক্ষ পর্যায়ে। কারণ অন্ধকার পর্যায়ের জন্য সরাসরি আলো লাগে না, কিন্তু আলো থাকলে অন্ধকার পর্যায়ে ভালো হয়। কারণ আলো থাকলে আলোক পর্যায় হয় এবং দেখো আলোক পর্যায়ের ফলে কি তৈরি হয়? এটিপি তৈরি হয় এবং NADPH2 তৈরি হয়, এবং এই দুটোই আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে কাজে লাগাই।
আচ্ছা, আমি লাস্ট যেটা বলে এটা শেষ করে দিব, চক্রীয়টা একই সাথে বলে দিচ্ছি। সেটা হচ্ছে, খেয়াল করে দেখো যে এই চক্রে যদি পানি না থাকে, তাহলে কথাটা হচ্ছে কি বলো, যদি পানি না থাকে, খেয়াল করে দেখো এখান থেকে কি ইলেকট্রন এদিকে আসতে পারবে? পারবে না। তাহলে এই চক্র চলবে না, এটা মাথায় রাখো। তাহলে বলছি, পানি যদি না থাকে তাহলে বলো ইলেকট্রন এখানে আসবে না, ফলে এই চক্র কি হবে? চলবে না। আবার খেয়াল করে দেখো, যদি এনে ডিপি না থাকে, কথাটা হচ্ছে কি বলো, এনে ডিপি যদি না থাকে তাহলে কি হবে? খেয়াল করে দেখো, ইলেকট্রন এদিকে যাবে না এবং এটা তৈরি হবে না, ফলে তখনও এই চক্র চলবে না। তাহলে মনে রাখবা, ইলেকট্রন যদি এদিকে না আসে অথবা ইলেকট্রন যদি এখান থেকে বের হয়ে এদিকে না যায়, তাহলে অচক্রীয় ফটোফসফোরিলেশন হতে পারবে না। তখন যে ফটোফসফোরিলেশন হয় তোমরা জানো, সেটাকে আমরা বলি চক্রীয়। এখান থেকে ইলেকট্রন বের হয়ে আবার এখানেই ফিরে আসবে। তাহলে আবার দেখাচ্ছি, দেখো, ইলেকট্রন ফটোসিস্টেম 1 থেকে ইলেকট্রন নির্গত হবে বিভিন্ন বাহকের মাধ্যমে, আবার এখানেই ফিরে আসবে। তাহলে এটাকে আমরা বলি চক্রীয় ফটোফসফোরিলেশন। এটা তোমরা জানো, আমি জানি। তাহলে এইটা মনে রাখবা যে দুইটি শর্ত, যদি কোষের ভেতরে পানি না থাকে তাহলে বলো এই বিক্রিয়াটা হবে না, আবার যদি NADP না থাকে তাহলেও এই অচক্রীয় পর্যায়ে চলতে পারবে না। তখন কোন পর্যায়ে চলবে? চক্রীয় পর্যায়ে চলবে। ঠিক আছে, তাহলে এটা বলে শেষ করলাম এখানে। আচ্ছা, এই পর্যায়ে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, তোমাদের যদি এটা এর আগে যতটুকু বলা হয়েছে এখানে কোনো কোয়েরি থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাও। আচ্ছা, আলোক নিরপেক্ষ পর্যায় থেকে যেটা মনে রাখবো যে 3 ভাবে হয়, তোমরা পড়েছো। একটা হচ্ছে C3 চক্র, একটা হচ্ছে C4 চক্র, আর একটা হচ্ছে CAM বা ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। তো এটা আমাদের পরীক্ষার জন্য এত ইম্পর্টেন্ট না, দরকার নাই। আমরা মেইনলি যেটা মনে রাখবো সেটা হচ্ছে C3 চক্র এবং C4 চক্র। জিনিসটা একটু বুঝে পড়বা এবং মনে রাখবা যে তোমাদের বইতে যত বিক্রিয়া বা প্রক্রিয়া দেওয়া আছে এগুলো কিন্তু এত ডিটেইল মনে রাখার প্রয়োজন নাই। কতটুকু লাগবে আমি আজকের ক্লাসে দেখাবো। খেয়াল করে দেখো, আমি যদি শুরুতে বলি C3 চক্র। আচ্ছা, C3 চক্র বা যে কোনো চক্র এই অধ্যায় তুমি যখন পড়বা তখন মনে রাখবা এগুলোর যে বিশেষ নাম আছে এই বিশেষ নামগুলো মনে রাখতে হবে। তো বিশেষ নামগুলোর ক্ষেত্রে যেমন C3 চক্র, এটাকে আমরা বলতে পারি কেলভিন চক্র। কেন বলতে পারি? কারণ বিজ্ঞানী কেলভিন এটা আবিষ্কার করেন, অথবা এটাকে বলা যায় কেলভিন ব্যাসাম চক্র, কারণ বিজ্ঞানী কেলভিন ব্যাসাম এটা আবিষ্কার করেছিলেন। তো C3 চক্র বিশাল বর্ণনা না পড়ে পরীক্ষার জন্য তোমাকে একটু ওরিয়েন্টেড হতে হবে। অ্যাডমিশনের সময় তোমার কতটুকু লাগবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, রাইবোলোজ 1,5-বিস ফসফেট। তাহলে তোমরা এরকম একটা যৌগের নাম নিশ্চয়ই পড়ছো, সেটা হচ্ছে রাইবোলোজ 1,5-বিস ফসফেট। আর তোমরা জানো রাইবোলোজ এগুলো হচ্ছে 5 কার্বন বিশিষ্ট শর্করা, তাই না? তাহলে বলো রাইবোলোজ 1,5-বিস ফসফেট এটা কত কার্বন বিশিষ্ট? 5 কার্বন বিশিষ্ট। তাহলে এটার সাথে যখন একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, খেয়াল করে দেখো, রাইবোলোজ 1,5-বিস ফসফেট এটাতে আছে 5 কার্বন। হ্যাঁ, এটার সাথে যখন একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, খেয়াল করে দেখো এখানে কার্বন আছে একটা, তাই না? এই যে একটা কার্বন। তাহলে এরা মিলে যে যৌগটা তৈরি হবে যেটাকে আমরা বলছি অস্থায়ী কিটো অ্যাসিড। সেখানে কয় কার্বন থাকবে তোমরা কমেন্ট করতে পারো। তাহলে কত কার্বন থাকবে? খুব সহজ, রাইবোলোজ 1,5-বিস ফসফেট এখানে আছে 5 কার্বন, আর কার্বন ডাই অক্সাইডে আছে হচ্ছে একটা কার্বন। তাহলে এরা মিলে যে যৌগটা তৈরি হবে অস্থায়ী কিটো অ্যাসিড, সেখানে কার্বন থাকবে 6 কার্বন। খুব সোজা। এখন তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া, যে যৌগটা তৈরি হচ্ছে এটা অস্থায়ী, বুঝলাম যে এটা স্থায়ী না, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে আরেকটা যৌগ নিশ্চয়ই তৈরি করবে, এজন্য অস্থায়ী। কিন্তু এটাকে আমরা কিটো অ্যাসিড কেন বলছি? আচ্ছা, খেয়াল করে দেখো, রাইবোলোজ তুমি যদি চিন্তা করো যে রাইবোলোজ হচ্ছে একটা কিটোন শর্করা, তাই না? এভাবে যদি আমি গঠনটা দেখাই, CHOH এরকম দুটো থাকবে আর CH2OP। তাহলে এই যে গঠনটা, এটা মুখস্থ করতে হবে না গঠনটা, তোমরা শুধু এই নামটা মনে রাখবা। তাহলে দেখো 1 নম্বর কার্বন 5 নম্বর কার্বনে পি ফসফেট রয়েছে, যেহেতু ফসফেট আছে এজন্য এটাকে আমরা বলতে পারি 1,5-বিস ফসফেট। তাহলে আবার বলি যে 1 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বনে ফসফেট থাকার কারণে এই যৌগটার নাম কি বলো? 1,5-বিস ফসফেট। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে এখানে দেখো রাইবোলোজটা হচ্ছে একটা কিটোন শর্করা, তাই না?
তাহলে তোমরা কেমিস্ট্রিতে পড়েছো যে যে কোনো অ্যালডিহাইড বা কিটোন যখন জারিত হয়, যখন অক্সিডাইজড হয় বা জারিত হয়, তখন কি তৈরি করে? তখন অ্যাসিড তৈরি করে। তখন কি তৈরি করে বলো? অ্যাসিড তৈরি করে। তাহলে খেয়াল করো, রাইবোলোজ যেহেতু একটা কিটোন শর্করা, আমরা এটা পড়েছি তাই না? তাহলে রাইবোলোজ যেহেতু একটা কিটোন শর্করা, এজন্য এটা যখন জারিত হবে তখন যে অ্যাসিডটা তৈরি করবে, দেখো তার নাম হওয়া কি উচিত? তার নাম হওয়া উচিত কিটো অ্যাসিড। বুঝতে পারছো? তাহলে এজন্য এই যৌগটার নাম হচ্ছে কিটো অ্যাসিড। আচ্ছা, এরপরে যাই। অস্থায়ী কিটো অ্যাসিড যেহেতু অস্থায়ী, এটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে যে যৌগটা তৈরি করবে সেটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। বুঝতে পারছো? এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। তাহলে যে যৌগটা তৈরি করবে এটা একটা স্থায়ী যৌগ, আমি লিখতে পারি এটা স্থায়ী, এবং এই যৌগটা হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাতে 3 কার্বন আছে, আর অস্থায়ী যে কিটো অ্যাসিডটা ছিল সেখানে ছিল 6 কার্বন। তাহলে 6 কার্বন যখন 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ তৈরি করবে, বোঝাই যাচ্ছে যেটা তৈরি হবে 2 অণু। ব্যাস। খেয়াল করো, তোমাদের অ্যাডমিশনের জন্য C3 চক্র থেকে এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নাই, তোমরা এটুকু জানলেই চলবে। তাহলে আবার বলে শেষ করি। দেখো, C3 চক্র, এটার নাম হচ্ছে কেলভিন চক্র বা কেলভিন ব্যাসাম চক্র বিজ্ঞানীর নাম অনুযায়ী। আর C3 চক্র কেন বলছি এটা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে, দেখো, প্রথম যে স্থায়ী পদার্থটা তৈরি হলো, এই প্রথম স্থায়ী পদার্থটার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। যেহেতু এটা 3 কার্বন বিশিষ্ট, এজন্য এই চক্রকে বলা হচ্ছে C3 চক্র। তাহলে দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে রাইবোলোজ 1,5-বিসফসফেট, 5 কার্বন আর 1 কার্বন মিলে তৈরি হয় 6 কার্বন অস্থায়ী কিটো অ্যাসিড, এবং এটা ভেঙে গিয়ে 2 অণু 3 কার্বন বিশিষ্ট যেটা তৈরি করে সেটার নাম হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এইটুকু আমরা মনে রাখবো। আচ্ছা, এ পর্যায়ে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে C4 চক্র। তো খেয়াল করে দেখো, C4 চক্র। আচ্ছা, এখানে বলে রাখি যে C4 চক্র কতটুকু আমরা জানতে হবে। এই যে বিশাল বিক্রিয়া তোমাদের বইতে দেওয়া আছে, এত কিছু কিন্তু আসলে পড়া সম্ভব না বা মনে রাখাও সম্ভব না। তো আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে C4 চক্রের বিশেষ কিছু নাম আছে, ওই নামগুলো যদি তোমরা মনে রাখতে পারো এবং এই রিলেটেড যতটুকু পড়া সেটা যদি মনে রাখতে পারো, তাহলে C4 চক্র পড়া শেষ হয়ে যায়। সেটা কি আমি একটু বলি। যেমন ধরো, C3 চক্রকে আমরা বলছি যে কেলভিন চক্র, তাই না? কারণ বিজ্ঞানী নাম অনুযায়ী। তেমনিভাবে C4 চক্র, এটাকে আমরা বলতে পারি বিজ্ঞানীর নাম অনুযায়ী, হ্যাঁ, হ্যাশ স্ল্যাক চক্র। তাহলে বলো, বিজ্ঞানীর নাম অনুযায়ী এই চক্রকে কি বলতে পারি? C4 চক্রকে বলতে পারি হ্যাশ স্ল্যাক চক্র। আচ্ছা, C4 চক্র থেকে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এভাবে যদি আমি একটা ছবি আঁকি, এটা একটা কোষ, এটা ধরো আরেকটা কোষ। যেটা মনে রাখবা সেটা হচ্ছে, দুটো কোষ মিলে হয়, এখানে চলবে C4 চক্র। তাহলে খেয়াল করে দেখো, যে দুটো কোষ মিলে এটা তৈরি হবে, এখানে যে চক্র চলবে সেটা হচ্ছে C4 চক্র। তাহলে আমি এখানে একটু ডট ডট দিয়ে দেখাচ্ছি। এবং C4 চক্র থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে এটা C3 চক্রে যাবে। তাহলে এটা হচ্ছে C3 চক্র। খেয়াল করে দেখো যে এখানে দুটো কোষ, তোমরা জানো যে দুই ধরনের কোষ C4 চক্রে ব্যবহৃত হয়। একটাকে বলা হয় বান্ডল শীত কোষ, এটা হচ্ছে বান্ডল শীত কোষ। আর বাইরের দিকে যে কোষটা, এটাকে আমরা বলছি মেসোফিল কোষ। তোমরা তোমাদের বইতে গিয়ে ছবিটাতে দেখবা যে উপরে দুটো নাম লেখা আছে, ঠিক আছে? তাহলে বান্ডল শীত কোষ আর এটার নাম কি বলো? মেসোফিল কোষ। এই দুই ধরনের কোষ ব্যবহৃত হয়। যাই হোক, এটা আমাদের দরকার নেই। আমরা এখানে মনে রাখি যে এই যে C4 চক্র, দেখো দুটি কোষে সম্পন্ন হয়, আবার C3 চক্র এটা শুধুমাত্র একটা কোষে সম্পন্ন হয়। খেয়াল করে দেখো, C4 চক্র C3 চক্রকে কার্বন ডাইঅক্সাইড দিয়ে সাহায্য করে। আবার বলি, C4 চক্র বলো C3 চক্রকে কি করে? কার্বন ডাইঅক্সাইড দিয়ে সাহায্য করে। তো যেহেতু সাহায্য, এটাকে আমরা বলতে পারি কোঅপারেশন। কোঅপারেশন, কোঅপারেশন মানে কি? সাহায্য করা। তাহলে দেখো, C4 চক্র কার্বন ডাইঅক্সাইড দিয়ে কোন চক্রকে সাহায্য করে বলো? C3 চক্রকে সাহায্য করে। যেহেতু এরা সাহায্য করে, এজন্য এটাকে বলা হয় কোঅপারেটিভ ফটোসিনথেসিস। তোমরা বইতে দেখবে যে অনেকগুলো বিশেষ নাম আছে, এর মধ্যে একটা লেখা আছে যে C4 চক্রের আরেক নাম হচ্ছে
কোঅপারেটিভ ফটোসিনথেসিস, ঠিক আছে, এজন্য। আচ্ছা, আরেকটা জিনিস যেটা মনে রাখবা সেটা হচ্ছে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যেখানে থাকে 3 কার্বন, সেই ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের সাথে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যেখানে থাকে 3 কার্বন, এটার সাথে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড। যেখানে কয়টা কার্বন থাকে বলো? যেখানে একটা কার্বন থাকে। তাহলে এখানে থাকে 3 কার্বন, যেটার নাম ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। আবার বলছি, এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড যেখানে আছে কয় কার্বন বলো? 3 কার্বন, এটার সাথে যুক্ত হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখানে কয়টা কার্বন আছে? 1 কার্বন। তাহলে এই 3 কার্বন এবং এই 1 কার্বন মিলে যে যৌগটা তৈরি হয় সেটার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দেখো এখানে 3 কার্বন আর এখানে 1 কার্বন মিলে এখানে যে যৌগটা তৈরি হবে সেখানে থাকবে 4 কার্বন। ওকে, তাহলে আমি এখানে একটু দেখাই। এটা তোমাদের বইতে নাই, কিন্তু তুমি যদি মনে রাখতে পারো এভাবে ছবি থেকে, তাহলে এই জিনিসটা মুখস্থ করতে হবে না। তাহলে দেখো 3 কার্বন বিশিষ্ট ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, এটার সাথে যুক্ত হয় কে? কার্বন ডাইঅক্সাইড। এবং যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হয় তার নাম কি বলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এখানে 3 কার্বন আর এখানে 1 কার্বন, তাহলে এই দুইটা মিলে যে যৌগটা তৈরি হবে সেখানে কত কার্বন থাকবে? 4 কার্বন। আচ্ছা, খেয়াল করো, আমি যদি ফসফোইনল পাইরুভিক অ্যাসিডটাকে একটু দেখাতে চাই, এটুকু আমার লাগবে। কেন? কারণ C4 চক্রের একটা বিশেষ নাম আছে, সেটা মনে রাখার জন্য। খেয়াল করো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। তাহলে আমি এখানে যৌগটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বলো ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। সেটার নাম কি? ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। তাহলে ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে দেখো 3টা কার্বন, তাহলে সেই 3 কার্বনের 1 নম্বর কার্বন হচ্ছে এটা। আচ্ছা, তোমরা এটা কেমিস্ট্রিতে পড়ছো যে অ্যাসিডমূলক যে কার্বনে লাগানো থাকবে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। তাহলে বলো, অ্যাসিডমূলক যে কার্বনে লাগানো থাকবে সেই কার্বনকে কি বলা হয়? আলফা কার্বন। আলফা কার্বনের সাথে যে কার্বন লাগানো থাকে সেটাকে বলা হয় বিটা কার্বন। তাহলে বলো, আলফা কার্বনের সাথে যে কার্বন লাগানো থাকে এটাকে কি বলবা? বিটা কার্বন। এখন খেয়াল করো, ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে যে 3টা কার্বন থাকে এর মধ্যে একটা আলফা কার্বন আর একটা কি বলো? বিটা কার্বন। আর একটা তো অ্যাসিড মূলকের কার্বন, এটা আমার লাগবে না। এই বিটা কার্বনে যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড। তাহলে এইটা মনে রাখবা যে কার্বন ডাইঅক্সাইড কোন কার্বনে যুক্ত হয়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় বিটা কার্বনে। এজন্য C4 চক্রকে বলা হয় বিটা কার্বক্সিলেশন পথ। এটা দেখবা তোমাদের বইতে লেখা আছে। তাহলে C4 চক্রের আরেক নাম কি বলো? বিটা কার্বক্সিলেশন পথ। আচ্ছা, আবার খেয়াল করো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা দেখতে কেমন? তুমি এভাবে মনে রাখবা, COH COOH। তাহলে খেয়াল করে দেখো যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখতে এমন। এটা তোমরা গঠন থেকে জানো যে এখানে একটা কার্বন, এটা হচ্ছে আরেকটা কার্বন, হ্যাঁ, এই কর্নারে একটা কার্বন আর এখানে আরেকটা কার্বন থাকবে। তাহলে 1 2 3 4, 4টা কার্বন। আচ্ছা, এটা আমাদের লাগবে না, আমাদের লাগবে যেটা সেটা হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। খেয়াল করে দেখো, এখানে অ্যাসিড মূলক থাকে 2টা। যেহেতু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ এবং এখানে 2টি কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে, এজন্য C4 চক্রকে বলা হয় ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। তাহলে এইটাও তোমাদের মনে রাখতে হবে। তাহলে C4 চক্র থেকে আলাদা করে কোনো কিছু মুখস্থ করতে হবে না, তোমাদের যে জিনিসগুলো আমি দেখালাম এই জিনিসগুলো তোমরা মনে রাখবা। তাহলে 2টি কোষে হয়, C4 চক্র C3 কে সাহায্য করে, এজন্য এটাকে বলা হয় কোঅপারেটিভ ফটোসিনথেসিস। এবং ফসফোইনল পাইরুভিক অ্যাসিডের বিটা কার্বনে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, এজন্য এটাকে বলা হয় বিটা কার্বক্সিলেশন পথ। আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা স্থায়ী পদার্থ, এটাতে 2টি কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে, এজন্য C4 চক্রের নাম বলো ডাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। আর তোমরা উদাহরণগুলো এটা মুখস্থ পড়া কিন্তু ইম্পর্টেন্ট, যে C4 চক্রকার উদ্ভিদ কারা এটা একটু জেনে নিতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
আচ্ছা, এই পর্যায়ে আমি সংক্ষেপে একটা জিনিস বলবো যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন, তাহলে যেটা মনে রাখবো সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, এটার নাম রেসপিরেশন। রেসপিরেশন মানে শ্বসন। তোমরা জানো যে শ্বসন প্রক্রিয়ায় কি হয়, শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন গৃহীত হয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে হয়, তাই না, বর্জিত হয় বা উৎপাদ যেটাই বলো। তাহলে মনে রাখবা যে ফটো রেসপিরেশন কখন হয়, এরকম কিছু শর্ত আছে, তো সেই শর্তগুলো মনে রাখার জন্য। যেহেতু রেসপিরেশন, তাহলে বলো এখানে অক্সিজেন কেমন থাকবে, অক্সিজেন বেশি থাকবে, তাই না, কারণ রেসপিরেশনের সময় অক্সিজেন ব্যবহৃত হয়, এটা একটা বিক্রিয়ক, রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, এবার খেয়াল করো, যেহেতু রেসপিরেশন, এখানে কার্বন ডাইঅক্সাইড একটা উৎপাদ, তাহলে লা শ্যাটেলিয়ারের নীতি তোমরা পড়ছো যে উৎপাদ যদি কম থাকে তাইলে ভালো, তাইলে বিক্রিয়া সামনের দিকে যাবে, তাই না, তাহলে এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কম থাকবে। তাহলে ফটো রেসপিরেশন থেকে মনে রাখবা, নাম থেকে, যে যেহেতু এটার নাম রেসপিরেশন, এজন্য এখানে অক্সিজেন বেশি এবং তুলনামূলক কার্বন ডাইঅক্সাইডটা কি বলা, কম। আচ্ছা, আরেকটা খেয়াল করো, এটা কিন্তু নর্মাল রেসপিরেশন না, এটা হচ্ছে ফটো রেসপিরেশন, মানে আলোর উপস্থিতিতে রেসপিরেশন। তাহলে এখানে আলো কি থাকবে বলো, আলো বেশি থাকবে। আর তোমরা জানো যে দিনের বেলা এবং রাতের বেলা যখন টেম্পারেচার বেশি থাকে, কখন, দিনের বেলা, তাহলে যেহেতু সূর্যের আলো পড়ে, তাহলে যেখানে আলো বেশি তখন টেম্পারেচারও বেশি হবে। এটা একটা বইতে লেখা আছে যে এই টেম্পারেচারটা 30°C টেম্পারেচার, তার চেয়ে বেশি। তাহলে খেয়াল করো যে এগুলোই হচ্ছে আমাদের ফটো রেসপিরেশনের শর্ত। খেয়াল করো যে যখন অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড কম, তখন এটা কি হতে পারে বলো, রেসপিরেশন। আর এটাকে যেহেতু আমরা ফটো রেসপিরেশন বলি, এজন্য মনে রাখবা যে এখানে আলোটাও বেশি থাকবে। আর যেহেতু আলো বেশি, সেহেতু এখানে কি থাকবে বলো, টেম্পারেচারও বেশি থাকবে। ওকে, আচ্ছা, লাস্ট কথা যেটা মনে রাখবো সেটা হচ্ছে C3 উদ্ভিদে হয়, এই কথাটা মনে রাখতে হবে যে C3 উদ্ভিদে ফটো রেসপিরেশন হয়, এটা C4 উদ্ভিদে হয় না। এই কথাটা একটু মনে রাখবো আমরা। তো এক্ষেত্রে একটু বলে দিই, সেটা হচ্ছে C3 এবং C4 এই দুই উদ্ভিদের মধ্যে একটু পার্থক্য আছে, একটু মনে রাখবা যে C3 চক্র, C4 চক্র, এটার মধ্যে যেমন পার্থক্য, C3 উদ্ভিদ, C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য, এবং এগুলো তোমাদের বইতে সুন্দর করে ছকে লেখা আছে, যেগুলো থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার চান্স অনেক বেশি, তাই না। তো এটা মনে রাখার জন্য যেটা শর্টকাট মনে রাখবা, এই C4 মানে লিখবা, C4 মানে বেশি বেশি, এই কথাটা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি যে C4 মানেই হচ্ছে বেশি বেশি। ফর এক্সাম্পল, তোমাদের যদি জিজ্ঞেস করি যে বলতো যে উচ্চ তাপমাত্রায় কোন চক্র চলতে পারে, তাহলে উচ্চ তাপমাত্রায় যে চক্র চলবে সেটা হচ্ছে, ওই যে বললাম, বেশি বেশি। তাহলে উচ্চ তাপমাত্রায় চলবে C4 চক্র। তাহলে গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ, এটা কোন ধরনের উদ্ভিদ হবে, C3 নাকি C4? অবশ্যই C4। এভাবে তুমি মনে রাখতে পারো। আবার আমরা যেটা দেখাচ্ছিলাম যে দুই ধরনের কোষ ব্যবহৃত হয় কোন চক্রে, C4 চক্রে। তাহলে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট ব্যবহৃত হয় C4 চক্রে, আর এক ধরনের কোষ, এক ধরনের ক্লোরোপ্লাস্ট কোথায় ব্যবহৃত হয় বলো, C3 চক্রে। তাহলে যখন কম কম থাকবে তখন মনে রাখবা ওইটা হচ্ছে C3 চক্র বা C3 উদ্ভিদ, আর যখন বেশি বেশি থাকবে তখন মনে রাখবা ওটা হচ্ছে C4 চক্র বা C4 উদ্ভিদ। কিন্তু একটা ব্যতিক্রম আছে, মনে রাখবা, কিন্তু কম কার্বন ডাইঅক্সাইড, কিন্তু মনে রাখবা কম কার্বন ডাইঅক্সাইড। কম কার্বন ডাইঅক্সাইড থাকলে C4, কম কার্বন ডাইঅক্সাইড থাকলে কি হবে বলো, C4 চক্র। তাহলে এটা মনে রাখতে হবে, একটু ব্যতিক্রম। তাহলে এটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে C3 চক্র, এগুলোতে সবকিছু কম কম থাকবে মনে রাখার জন্য। C4 চক্র সবকিছু কি থাকবে, বেশি বেশি থাকবে। শুধুমাত্র একটা ব্যতিক্রম হচ্ছে, দেখো, কম কার্বন ডাইঅক্সাইড থাকলে কোন চক্র হবে, C4। আবার বলি, কম কার্বন ডাইঅক্সাইড থাকলে কোন চক্র হবে, C4। এখন তোমাদের একটা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে যে ফটো রেসপিরেশনে কম কার্বন ডাইঅক্সাইড, খেয়াল করে দেখো, ফটো রেসপিরেশনে কি বলো, কম কার্বন ডাইঅক্সাইড, কিন্তু এখানে তো C3 উদ্ভিদে হচ্ছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, তোমরা একটু কমেন্ট করতে পারো যে কেন এরকম হচ্ছে, কেন। আমি একটু বলে দিচ্ছি। এইটুকু আমি রেখে দিলাম। আমি যদি এভাবে বলি, বেশি
বেশি কার্বন ডাইঅক্সাইড আর এখানে বলবো কম কার্বন ডাইঅক্সাইড। এখানে আমি লিখছি স্বাভাবিক C3 চক্র, কম কার্বন ডাইঅক্সাইড স্বাভাবিক C4 চক্র। তুমি এটা এগ্রি করো কিনা খেয়াল করে দেখো, বেশি কার্বন ডাইঅক্সাইডে কোন চক্র চলবে? C3 চক্র। আর তুলনামূলক কম কার্বন ডাইঅক্সাইডে কোন চক্র চলবে বলো? C4 চক্র। কিন্তু খেয়াল করো, এমন হতে পারে না যে কোনো জায়গায় উদ্ভিদে চারপাশে যে বায়ুমণ্ডল সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম, আর যে উদ্ভিদটা আছে সেই উদ্ভিদটা হচ্ছে C3 উদ্ভিদ। এটা তো হতেই পারে। তাহলে কোনো এলাকায় যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বায়ু থাকবে সেখানে কমে যায় উদ্ভিদের আশেপাশে এবং ওই উদ্ভিদটা হয় C3 উদ্ভিদ, তাহলে বলো কম কার্বন ডাইঅক্সাইড যদি থাকে তাহলে সেক্ষেত্রে কি C3 চক্র চলতে পারে? না, তখন কিন্তু C3 চক্র চলতে পারে না। তাহলে C3 উদ্ভিদে ওই সময়ে একটা চক্র চলতে হবে না? ওই সময়ে যে অল্টারনেট বা আলাদা আরেক ধরনের চক্র চলে সেটার নাম হচ্ছে ফটো রেসপিরেশন, যেটা চলে C3 উদ্ভিদে। তাহলে খেয়াল করো, এভাবে আমরা একটু মনে রাখবো, কনফিউশন করার দরকার নেই যে বেশি কার্বন ডাইঅক্সাইড থাকলে কি হবে বলো? C3 চক্র শেষ। বেশি কার্বন ডাইঅক্সাইড থাকলে কোন চক্র হবে বলো? C3 চক্র শেষ। আর কম কার্বন ডাইঅক্সাইড থাকলে কোন চক্র হবে বলো? C4 চক্র। কিন্তু কম কার্বন ডাইঅক্সাইড থাকলে C3 উদ্ভিদে কোন চক্র হবে? কম কার্বন ডাইঅক্সাইড থাকলে C3 উদ্ভিদে চলবে বলো? ফটো রেসপিরেশন। তাহলে এভাবে একটু মনে রাখতে হবে। আচ্ছা, আমরা সালোক সংশ্লেষণ মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট সেরকম বলে ফেলছি। তো তোমাদের বইতে দেখবা লেখা আছে যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কি। তো সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস কি এটা নিয়ে আমি অলরেডি অনেকবার বলছি, তোমরা নিশ্চয়ই এটা মুখস্থ হয়ে গেছে তাই না, যে সালোক সংশ্লেষণে নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে কিছু পরীক্ষা তোমাদের বইতে ছিল যে হিল বিক্রিয়া, হ্যাঁ নীল বিক্রিয়া, আবার রুবেন কাবেনের তেজস্ক্রিয় পরীক্ষা, বিজ্ঞানীদের নামগুলো তুমি জানতে পারো। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবা, যেমন ধরো হিল বিক্রিয়া, তাহলে হিল বিক্রিয়ার বিক্রিয়াটা তোমার মুখস্থ করার দরকার নেই, তোমাকে কনসেপশন নিতে হবে যে হিল বিক্রিয়া যে বিক্রিয়াটা ছিল সেখানে কি পানি ব্যবহৃত হয় এবং অক্সিজেন তৈরি হয় কিনা। তাহলে হিল বিক্রিয়া মনে রাখবা যেহেতু H আসছে, এভাবে আমরা মনে রাখতে পারি যেহেতু H আসছে সুতরাং এখানে পানি থাকবে। আবার খেয়াল করো নীল, এই বিক্রিয়ায় দেখো নামে কোনো কি নাই, H নাই, যেহেতু H নাই তাহলে মনে রাখবা পানি থাকবে না। তাহলে এই কথাটা একটু মনে রাখবা যে হিল বিক্রিয়ায় পানি থাকবে আর নীল বিক্রিয়ায় বলো পানি থাকবে না। কিভাবে মনে রাখবো? হিল হচ্ছে H, তাহলে H থেকে পানি, তাহলে পানি থাকবে সুতরাং কি তৈরি হবে বলো? অক্সিজেন তৈরি হবে। আর নীল বিক্রিয়া যেহেতু এখানে পানি নাই তাহলে এখানে অক্সিজেন তৈরি হবে না। এইটুকু মনে রাখলেই চলবে, ঠিক আছে? তাহলে রুবেন কাবেনের তেজস্ক্রিয় পরীক্ষা তো আলাদা করে তোমাদের বিক্রিয়া মুখস্থ করার দরকার নাই এবং ওখান থেকে আসবেও না। শুধু এই দুইটা জিনিস তোমাদের একটু কনফিউশন হতে পারে। তাহলে এটা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে হিল বিক্রিয়ায় পানি থাকার কারণে বলো কি তৈরি হয়? অক্সিজেন তৈরি হয়। আর নীল বিক্রিয়ায় পানি থাকে না, এজন্য এটাতে কি তৈরি হবে না? অক্সিজেন তৈরি হবে না। এটুকু মনে রাখবা। আচ্ছা, একটু বিরতি নিচ্ছি আমরা। লাইভ চলতেছে না? হ্যাঁ কি? ও আচ্ছা, কথা শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে, শেষে যেতে চলে না? পরে এটা এভাবেই থাকবে না?
আচ্ছা, সরি ফর দ্য ব্রেক। আচ্ছা, আমরা এই মুহূর্তে তোমাদেরকে আরেকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে শ্বসন। আচ্ছা, শ্বসন পর একটু বলি। যেমন ধরো আমরা যখন জন্মগ্রহণ করি তখন কি হয়? তখন হচ্ছে শ্বাস নিই না? তো আমরা এই যে শ্বাস নিই এটাকে বলা হচ্ছে প্রশ্বাস। ঠিক আছে, তাহলে আমরা যে শ্বাস নিই এটাকে কি বলা হয় বলো? প্রশ্বাস। তাহলে আমাদের জীবনের শুরুতে কি বলো? প্রশ্বাস। আমরা যখন শ্বাসটা ছেড়ে দিই, তো শ্বাস ছেড়ে দেওয়াকে বলা হচ্ছে নিঃশ্বাস। তোমরা জানো যে অমুক ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, এরকম বলা হয়। আচ্ছা, তো তাহলে দেখো যে জীবনের শুরুতে হচ্ছে প্রশ্বাস, একটা শিশু প্রশ্বাস নিয়ে তার জীবনটা শুরু করে, আর জীবনের শেষে হচ্ছে নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, তাই না? আর জীবনের এই যে মাঝের যে সময়টা, এই সময়টা মনে রাখবা বিশ্বাস। ঠিক আছে, তাহলে জীবনের শুরুতে হচ্ছে প্রশ্বাস, জীবনের শেষে হচ্ছে কি বলো? নিঃশ্বাস। আর জীবনের মাঝখানের সময়টা কি বলো? বিশ্বাস। মানে ইউ হ্যাভ টু বিলিভ, তোমাকে বিশ্বাস করতে হবে। এই যে দেখো তোমরা অ্যাডমিশন টেস্টে পড়ছো, তাই না? তোমাদের অনেকের স্বপ্ন আছে যে ডাক্তার হব, কেউ কেউ যে ইঞ্জিনিয়ার হব, অথবা কেউ ভার্সিটিতে ভালো সাবজেক্টগুলোতে পড়বো। এগুলো কি তোমার নিজের মধ্যে একটা বিশ্বাস যদি না থাকে যে তুমি পারবা, তুমি এখানে চান্স পাইতে পারবা, যদি এটা তুমি বিশ্বাস না করো তাহলে কিন্তু চান্স হবে না। এই জন্য মনে রাখবা যে শুরুতে তোমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আচ্ছা, এই বিশ্বাসের ব্যাপারটা একটু বলি। সেটা হচ্ছে যে যারা বিশ্বাস করবা যে তোমরা চান্স পাবা, এদের মধ্য থেকেই কেউ কেউ চান্স পাবা। আর যারা বিশ্বাস করবা না যে চান্স পাবা না, বিলিভ মি, এদের কেউই চান্স পাবা না। এই জন্য তোমাকে এই যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই প্রস্তুতির ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে বিশ্বাস করতে হবে। এবং এটা সত্যি কথা যে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবারই কিন্তু যোগ্যতা আছে যে তুমি যে জায়গায় যেতে চাও অথবা যেখানে অ্যাডমিশন নিতে চাও সেখানে চান্স পাওয়ার যোগ্যতা তোমার আছে। তোমার কি আছে বলো? যোগ্যতা আছে। তোমাকে বিশ্বাস করতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। আমি ক্লাসের একদম শেষ পর্যায়ে বলবো যে কিভাবে তোমরা খুব দ্রুত মনে রাখতে পারবা, কারণ অনেকেই বলো যে ভাইয়া অনেকবার পড়ি কিন্তু মনে থাকে না, তাই না? আচ্ছা, তো আমরা শুরুতে একটু চলে যাই। সেটা হচ্ছে যে আমাদের টপিক যেটা নিয়ে অল্প সময় আলোচনা করব সেটা হচ্ছে সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন। আচ্ছা, তোমরা জানো যে সবাত শ্বসনকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, যার প্রথম পর্যায়ের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, গ্লাইকোলাইসিসের বিশাল প্রক্রিয়া বর্ণনা এগুলো একদম প্রয়োজন নাই। অ্যাডমিশন টেস্টের সময় তোমাকে যতটুকু মনে রাখতে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখো, গ্লাইকোলাইসিস এটাতে কি হয়? গ্লুকোজ ভেঙে যায়। তাহলে বলো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে যায়। যেহেতু গ্লুকোজ ভেঙে যায় এবং তোমরা জানো যে তৈরি হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড। এটা তোমরা জানো যে 2 অণু, আচ্ছা এভাবে দেখানো হচ্ছে, 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে খেয়াল করো, যেহেতু গ্লুকোজ ভেঙে যায় এজন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। আচ্ছা, এটা সাইটোপ্লাজমে হয়, এজন্য এটাকে বলে সাইটোপ্লাজমিক শ্বসন। এটা তোমরা জানো। বিজ্ঞানী এমডেন মেয়ারহফ পার্নাস এরকম 3 জন বিজ্ঞানী ছিলেন। তো এই 3 জন বিজ্ঞানীর নাম অনুসারে এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে, এটা জানো। আর সবাত শ্বসন, অবাত শ্বসন, বলতো এই দুটার মধ্যে কোনটাতে গ্লাইকোলাইসিস আছে? অবশ্যই দুটোতেই গ্লাইকোলাইসিস আছে, তাই না? তাহলে সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুটোতেই কি আছে বলো? গ্লাইকোলাইসিস। এজন্য গ্লাইকোলাইসিসকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। ঠিক আছে, তাহলে এই বিশেষ নামগুলো তোমাকে জানতে হবে। গ্লাইকোলাইসিস কারণ গ্লুকোজ ভেঙে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বলো শ্বসনের সাধারণ গতিপথ। কারণ অবাত শ্বসন, সবাত শ্বসন দুটোতেই আছে, এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন, কারণ সাইটোপ্লাজমে হচ্ছে। আর বিজ্ঞানী এমডেন মেয়ারহফ পার্নাস এদের নাম অনুযায়ী এটাকে বলা হচ্ছে বলো ইএমপি পাথওয়ে। এটুকু জানলাম। আচ্ছা, এই যে বিশাল বর্ণনা আছে তোমাদের বইতে 9টা ধাপ, এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না। তুমি এখানে মনে রাখবা 139। 139 মানে হচ্ছে গ্লাইকোলাইসিসের যতগুলো ধাপ হয় এই ধাপগুলোর মধ্যে শুধুমাত্র 1 নম্বর ধাপ, 3 নম্বর ধাপ এবং 9 নম্বর ধাপ এরা হচ্ছে একমুখী, এরা হচ্ছে ইউনিডিরেকশনাল, একমুখী। আর বাকি যে ধাপগুলো আছে এগুলো হচ্ছে বহুমুখী, উভমুখী। হ্যাঁ, আচ্ছা, তো দেখো এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, এই প্রক্রিয়ায় আর কি কি তৈরি হয় আমরা যদি এভাবে দেখাই? 2 অণু এটিপি। আচ্ছা, খেয়াল করো, এটা তোমরা জানো, এটা জাস্ট বলার জন্য যে 4 অণু এটিপি তৈরি হয় যার মধ্যে 2 অণু খরচ হয়। এজন্য তুমি এভাবে লিখতে পারো 4 - 2। তাহলে এটা তোমার মনে থাকবে। তাহলে অনেক সময় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কয় অণু এটিপি তৈরি হয়? বলো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট যে এটিপি তৈরি হয় এর মধ্যে
2 অণু এটিপি এটা সরাসরি তৈরি হয়, আর বাকি যে এটিপি গুলো তৈরি হয় এটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে তৈরি হয়। আচ্ছা, সেটা কোথা থেকে তৈরি হয়? সেটা হচ্ছে 2 অণু NADH2। খেয়াল করো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আরেকটা জিনিস তৈরি হয়, সেটার নাম কি বলো? 2 অণু NADH2। তাহলে এখান থেকে প্রত্যেকটা NADH2 থেকে তুমি 3 অণু এটিপি পাচ্ছ। বলো, প্রত্যেকটা NADH2 থেকে কি পাচ্ছ? 3 অণু এটিপি পাচ্ছ। কিসের মাধ্যমে? এটা লিখবা, এটা হচ্ছে ETS এর মাধ্যমে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6 ATP। তাহলে এই জিনিসটা একটু বুঝে নিলে পরের জিনিসগুলো পড়া আরো সহজ হবে। তাহলে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে বলো 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 139 মানে এই ধাপগুলো হচ্ছে একমুখী, এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু এটিপি এটা সরাসরি তৈরি হয়, এটিপি হিসেবেই তৈরি হয়, গ্লাইকোলাইসিসের ধাপগুলোর ভেতরেই তৈরি হয়। আসলে 4 অণু তৈরি হয়, 2 অণু খরচ হয়, আর তৈরি হয় 2 অণু NADH2। কি তৈরি হয় বলো? 2 অণু NADH2। এই 2 অণু NADH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা NADH2 থেকে কি তৈরি হয়? 3 অণু এটিপি। তাহলে মোট হচ্ছে 3 দুগুণ 6 অণু এটিপি। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় তুমি এখানে 2 অণু এটিপি আর এই 6 অণু এটিপি, মোট 8 অণু এটিপি পাবো। 10 অণু এটিপি তৈরি হয়, যার মধ্যে বলো 2 অণু এটিপি খরচ হয়ে যায়। তাহলে নিট তুমি কয় অণু এটিপি পাচ্ছ? 8 অণু এটিপি পাচ্ছ। এটুকু জানলে চলবে। এরপরে যাই আমরা যে পর্যায়ে, সেটার নাম হচ্ছে ক্রেবস চক্র। তাহলে এই পর্যায়ে আমি যেটা জানবো সেটা হচ্ছে, তোমরা কিছুটা পড়ছো নিশ্চয়ই জানি, সেটা হচ্ছে ক্রেবস চক্র। আচ্ছা, ক্রেবস চক্র থেকে মনে রাখবা এটার নাম কেন ক্রেবস চক্র? বিজ্ঞানী ক্রেবস এটা আবিষ্কার করে, এই জন্য ক্রেবস চক্র। আচ্ছা, এটা আমাদের লাগবে না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ক্রেবস চক্রে যেটা হয়, আমি একটু লিখি, অ্যাসিটাইল কোয়ে যেটাতে থাকে 2টা কার্বন। খেয়াল করো, অ্যাসিটাইল কোয়ে এটাতে থাকে কয়টা কার্বন? 2টা কার্বন। এটার সাথে যুক্ত হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আমরা একটু আগে দেখিয়েছিলাম যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে থাকে 4 কার্বন। তাহলে বলো, অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে 4 কার্বন। খেয়াল করে দেখো, অ্যাসিটাইল কোয়ে এটাতে থাকে হচ্ছে 2টি কার্বন, আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা থাকে 4 কার্বন। আচ্ছা, এই দুইটা মিলে যে যৌগটা তৈরি হবে এটার নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড। তাহলে খেয়াল করে দেখো যে অ্যাসিটাইল কোয়ে এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বন 2 কার্বন মিলে যে যৌগটা তৈরি হবে এটার নাম সাইট্রিক অ্যাসিড। তাহলে এটাতে থাকে 6 কার্বন। কত কার্বন থাকে বলো? 6 কার্বন। তাহলে খেয়াল করে দেখো, ক্রেবস চক্রকে আমরা যদি বলি সাইট্রিক অ্যাসিড চক্র, সমস্যা আছে? নাই। তাহলে ক্রেবস চক্রকে আমরা কি বলতে পারি বলো? সাইট্রিক অ্যাসিড সাইকেল, CAC, ক্যাক। কারণ এই চক্রে প্রথম স্থায়ী পদার্থের নাম বলো কি? সাইট্রিক অ্যাসিড। তাহলে যেহেতু প্রথম স্থায়ী পদার্থের নাম সাইট্রিক অ্যাসিড, এজন্য এই চক্রকে আমরা বলতে পারি সাইট্রিক অ্যাসিড চক্র। এবং সাইট্রিক অ্যাসিড দেখতে কেমন এটা তোমাদের বইতে নাই, কিন্তু এভাবে তুমি যদি মনে রাখো, এটা মনে রাখা সহজ হয়। এই তাহলে দেখো, সাইট্রিক অ্যাসিড হচ্ছে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, আর খেয়াল করো এখানে 1 কার্বন, এখানে 1 কার্বন, এখানে 1 কার্বন, এই 6 কার্বন। আচ্ছা, খেয়াল করে দেখবে যেটা সাইট্রিক অ্যাসিড হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? এখানে 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। তাহলে যেহেতু সাইট্রিক অ্যাসিড হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এজন্য এই চক্রের আরেক নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র, অথবা যেটাকে আমরা বলতে পারি সংক্ষেপে TCA চক্র। ঠিক আছে, এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে ক্রেবস চক্রকে আমরা বলতে পারি ক্রেবস চক্র বিজ্ঞানী নাম অনুযায়ী। বলো, এই চক্রকে আমরা বলতে পারি সাইট্রিক অ্যাসিড চক্র। কেন? কারণ এই চক্রে প্রথম যে পদার্থটা তৈরি হয় যেটাকে বলছি সাইট্রিক অ্যাসিড, এজন্য এই চক্রের নাম সাইট্রিক অ্যাসিড চক্র। আবার খেয়াল করবা, সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে বলো ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড, এজন্য এই চক্রের নাম হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র বা TCA চক্র। বিলিভ মি, মানে এর বাইরে আসলে তোমাকে ক্রেবস চক্র থেকে তেমন কিছু পড়তে হবে না। হ্যাঁ, তুমি পড়তে পারো যে ক্রেবস চক্রের মাধ্যমে কি কি তৈরি হয়, এটা মুখস্থ করা। 4 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তোমরা জানো।
6 অণু NADH2 তৈরি হয়, তাই না? 2 অণু FADH2 তৈরি হয়, আর 2 অণু GTP বা ATP তৈরি হয়। এটা তোমরা মনে রাখতে পারো, ইম্পর্টেন্ট। আচ্ছা, আজকে তো অনেক পড়ছি, তো আমাদের লাস্ট টপিক যেটা সবজ শ্বসন থেকে, এবং এটা একটু ডিফিকাল্ট, তোমাদের বইতে বিশাল ছবি দেওয়া আছে, আসলে এটা মনে রাখা খুব ডিফিকাল্ট হয়। তো আসলে এটাই আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আচ্ছা, এটাকে বলা যায় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ঠিক আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, CHAIN, চেইন। তুমি ETC এটাও বলতে পারো। আবার এটাকে বলা যায় রেসপিরেটরি চেইন। তাহলে এই বিশেষ নামগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলো, এটাকে কি বলতে পারি আমরা? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অথবা কি বলতে পারি? রেসপিরেটরি চেইন। তুমি আগে মনে রাখবা যে এটা আসলে কোন জায়গায় আছে। তুমি যদি একটা মাইটোকন্ড্রিয়া চিন্তা করো, ধরো এটা একটা মাইটোকন্ড্রিয়া, আমি একটা ছবি দেখাচ্ছি তোমাদের, সিম্পল ছবি। এটা ধরো একটা মাইটোকন্ড্রিয়া, সরি, এটা ধরো একটা মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়া তোমরা জানো যে ভেতরের দিকে থাকে ক্রিস্টি, তাই না? এই ভেতরের দিকের যে মেমব্রেন, যেটাকে বলা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, কারণ বাইরের দিকে একটা মেমব্রেন থাকে, তুমি জানো যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তরী। তাহলে বাইরের দিকে একটা মেমব্রেন থাকবে যেটা হচ্ছে আউটার মেমব্রেন, আর ভেতরের দিকে থাকবে হচ্ছে ইনার মেমব্রেন। ইনার মানে ভেতরের দিকে। তাহলে এই ইনার মেমব্রেনে থাকবে, এটাই ধরো একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তাহলে এই কনসেপশনটা তোমাদের মাথায় থাকতে হবে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনটা আসলে কোথায় আছে। ওকে, আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে একটা ছবি দেখাবো, এটা অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, আমরা সিম্পলি একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তোমাদের দেখাই, খেয়াল করে দেখো। NADH2, অথবা এটাকে তুমি বলতে পারো NADPH2, এখান থেকে হচ্ছে FADH2, এখান থেকে হচ্ছে কোকিউ। আচ্ছা, কোকিউ মানে হচ্ছে কোএনজাইম কিউ, কোএনজাইম QH2, এখান থেকে হচ্ছে CYT, সাইটোক্রোম, CYT, সাইটোক্রোম। তোমরা জানো যে সাইটোক্রোমটা কিভাবে থাকে? বি, এরপরে সি, এরপরে এ, এরপরে A3। আচ্ছা, এটা মনে রাখার বুদ্ধিটাও হয়তো কেউ কেউ জানো যে আমরা সিরিয়ালি, এটা কিন্তু ABC না, আমরা মনে রাখবো এটাকে বি মানে বেবি, ছোট ছিলাম বেবি ছিলাম, একটু বড় হলাম এটাকে আমরা বলবো চাইল্ড, সি, চাইল্ড। আর একটু বড় হলাম কি বলবো? অ্যাডাল্ট। আর বেশি বড় হয়ে গেছি, তাই না, এটাকে আমরা বলতে পারি A3, বেশি অ্যাডাল্ট। তাহলে সাইটোক্রোমের অ্যারেঞ্জমেন্টটা ইম্পর্টেন্ট। বলো সাইটোক্রোম কিভাবে থাকবে? প্রথমে থাকবে বি, এরপরে থাকবে সি, এরপরে থাকবে এ, এরপরে থাকবে কি? A3। তাহলে এই মোটামুটি হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আচ্ছা, আমি দুইটা জিনিস বলে শেষ করব, এটা ইম্পর্টেন্ট, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে আসলে কি হয়। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে যেটা হয়, এখানে একটা ATP তৈরি হয়। এখানে কি তৈরি হয় বলো? একটা ATP তৈরি হয়। আচ্ছা, এখানে একটা ATP তৈরি হবে, এবং এটাকে এখানে একটা ATP তৈরি হবে। তাহলে খেয়াল করবা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটা মুখস্থ রাখার দরকার নেই যে কি কি অংশ থাকে, এভাবে আসে না, কিন্তু এখান থেকে দুইটা কনসেপ্ট লাগবে আমাদের, যেটা পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে দেখো এখানে একটা ATP তৈরি হয়, এখানে একটা ATP তৈরি হয়, এখানে একটা ATP তৈরি হয়। আচ্ছা, এটা তোমরা রিটেনে যখন লিখেছো তখন তোমাদের মনে রাখতে হয়েছে, বাট মনে রাখো যে অ্যাডমিশন টেস্টে এভাবে কোশ্চেন হয় না যে কোন কোন ধাপে ATP তৈরি হয়, সুতরাং ওটা মুখস্থ করার দরকার নাই। আচ্ছা, আমরা যেটা মনে রাখবো, দেখো এখানে ATP কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা, আমরা একটা জিনিস একটু আগে বলছিলাম যে NADH2 বা NADPH2, যেটাই বলো তুমি, এখান থেকে 3টা ATP আসে, আর FADH2 এখান থেকে আসে 2টো ATP। শোনো, এটা মুখস্থ করার দরকার নাই, এটা তুমি যদি ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবা। খেয়াল করে দেখো, যখন NADH2 বা NADPH2 ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের রিয়াকশনগুলো করে, তখন দেখো এখানে একটা ATP তৈরি হয়, এখানে একটা ATP তৈরি হয়, আর এখানে একটা ATP তৈরি হয়। তাহলে একটা NADH2 যখন বিক্রিয়া করে তখন কয়টা ATP আমরা পাচ্ছি? একটা, দুইটা, তিনটা। কিন্তু খেয়াল করো, যখন বিক্রিয়াতে এটা থাকবে না, হ্যাঁ আমি একটু মুছে দিই, খেয়াল করে দেখো, যখন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখান থেকে শুরু হবে, খেয়াল করো এই আগের ATPটা আমরা পাবো না। যেহেতু আগের ATPটা পাই না, তাহলে এখন কয়টা ATP পাবো? একটা ATP, দুইটা ATP।
যেহেতু এখন দুইটা এটিপি পাবো, এই জন্য আমরা এটা লিখি যে FADH2 থেকে দুটি এটিপি পাওয়া যায়। তাহলে এটা কিন্তু মুখস্থ না যে NADH2 থেকে 3টি এটিপি আর FADH2 থেকে বলো 2টি এটিপি। আচ্ছা, আমরা যেটা দেখাচ্ছিলাম সেখানে আমি আবার একটু ফিরে যাই। সেটা হচ্ছে ধরো এটা NADH2 অথবা NADPH2, সমস্যা নেই, যে কোনোটা দেখাতে পারি। আচ্ছা, কি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে মনে রাখবা, এই যে এটা 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 এগুলো সবাই জারিত হয়, অক্সিডেশন হয়। তাহলে খেয়াল করো, এটা জারিত হলে তৈরি হবে, আমি একটু লিখি, জারিত NADH অথবা NADPH2 যদি জারিত হয় এটা হবে NADP। ঠিক আছে, তাহলে NADH2 বা NADPH2 এটা যখন জারিত হয়, অক্সিডেশন হয়, তখন তৈরি হবে কি বলো, NAD বা NADP। কারণ হাইড্রোজেন অপসারণ তোমরা জানো, হাইড্রোজেন অপসারণ জারণ বা অক্সিডেশন। তাহলে বলো এটা যদি জারিত হয় তাহলে কি তৈরি হয়, FAD। বুঝতে পারছো, হাইড্রোজেন অপসারণ কি বলবা বলো, জারণ, অক্সিডেশন। কোএনজাইম QH2 এটা যদি জারিত হয় তাহলে এটা তৈরি করবে কোএনজাইম Q, তাহলে হাইড্রোজেন অপসারণ, যেটাকে আমরা বলতে পারি জারণ। আচ্ছা, খেয়াল করো, পরবর্তীতে BCAA3 এরা জারিত হয় এবং সবার শেষে যেটা হয়, অক্সিজেন আসে, A3 কে জারিত করে এবং তৈরি হয় পানি। তাহলে খেয়াল করে দেখো যে সবার শেষে অক্সিজেন কাকে জারিত করে, সাইটোক্রোম A3 কে। এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে বলো সবার শেষে অক্সিজেন কাকে জারিত করে, সবার শেষে অক্সিজেন সাইটোক্রোম A3 কে জারিত করে। আচ্ছা, খেয়াল করে দেখো যে সবাত শ্বসনের সর্বশেষ ধাপ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের যত বিক্রিয়া, এই বিক্রিয়াগুলোর মধ্যে এই বিক্রিয়াটা হচ্ছে সবার শেষ বিক্রিয়া। তাহলে যেহেতু এটা শেষ বিক্রিয়া, এজন্য এটাকে আমরা বলতে পারি প্রান্তীয় শ্বসন অথবা টার্মিনাল রেসপিরেশন। প্রান্তীয় শ্বসন বা টার্মিনাল রেসপিরেশন মানে এরপরে শ্বসনের আর কোনো বিক্রিয়া নাই, এটা মনে রাখতে পারি। আচ্ছা, তাহলে আমি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে এই ইলেকট্রন ট্রান্সফার সিস্টেমের দুটি কাজ। খেয়াল করে দেখো, এরা কি করে, এরা বিজারিত বস্তুকে জারিত করে। আবার বলি, এরা কি করে বলো, একই সাথে তুমি যদি বলো যে বিজারিত বস্তুকে কি করে, জারিত করে। আচ্ছা, এগুলো কি হবে, প্রথমে এটা জারিত হবে, এরপরে এটা জারিত হবে, এরপরে এটা জারিত হবে, এরপরে এটা জারিত হবে। কোনটা কিভাবে জারিত হয় এগুলো এত প্রয়োজন নাই। ওকে, আচ্ছা, 2 নম্বর হচ্ছে, এখানে এটিপি ছিল তাই না, 2 নম্বর কাজ হচ্ছে দেখো যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে এটিপি তৈরি হয়। তাহলে আমি দুইটা কাজকে যদি একসাথে লিখি, অক্সিডেশন প্লাস এটিপি তৈরিকে বলা হয় ফসফোরাইলেশন, তোমরা জানো। তাহলে একসাথে বলি, ফসফোরাইলেশন। তাহলে খেয়াল করো, যেহেতু এই প্রক্রিয়ায় অক্সিডেশন হয়, প্রত্যেকটার কি হয় বলো, অক্সিডেশন বা জারণ হয়, এবং এই প্রক্রিয়ায় এটিপি তৈরি হয়, যেটাকে আমরা বলি বলো ফসফোরাইলেশন। তাহলে এই দুটোকে তুমি একসাথে কি বলতে পারো, একসাথে বলা যায়, আমি একটু যদি এখানে লিখি, একসাথে বলা যায় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এই প্রক্রিয়াকে আমি একসাথে কি বলতে পারি বলো, একসাথে বলতে পারি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তাহলে এই জিনিসটাও তোমাদের মনে রাখতে হবে। একবার প্রশ্ন আসছিল যে আলোর উপস্থিতিতে এই যে এটিপি তৈরি হচ্ছে এটাকে কি বলা হয়, ওখানে দুটি অপশন ছিল, একটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন আর একটা ছিল ফটোফসফোরাইলেশন। তোমরা কমেন্টে একটু লিখে ফেলতে পারো যে আলোর উপস্থিতিতে এটিপি তৈরি, সেটাকে তুমি কি বলবা, বলো অক্সিডেটিভ ফসফোরাইলেশন নাকি ফটোফসফোরাইলেশন। আমি জানি তোমরা অনেকেই ঠিক লিখবা। মনে রাখবা, আলো যেহেতু আছে সুতরাং ওইটা কিন্তু অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না, ওটা হবে ফটোফসফোরাইলেশন, যেটা আমরা প্রথমে দেখছি আলোক পর্যায়ে। তাহলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থেকে এই দুইটা জিনিস মনে রাখবা, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এখানে অনেকগুলো এরকম রাসায়নিক বস্তু থাকবে এবং এদের কাজ হচ্ছে জারিত হওয়া, এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের আরেকটা কাজ হচ্ছে এটিপি তৈরি করা। যেহেতু জারণ হয় এবং ফসফোরাইলেশন একসাথে হয়, এজন্য এই দুটোকে একসাথে আমরা বলতে পারি অক্সিডেটিভ
ফসফোরাইলেশন। আচ্ছা, আমার মনে হয় যে এই অধ্যায়ের যে বিক্রিয়াগুলো ছিল এবং প্রক্রিয়াগুলো ছিল সেগুলো যেগুলোতে একটু কমপ্লেক্সিটি থাকে এবং স্টুডেন্টগুলো বুঝতে পারে না সালোক সংশ্লেষণ শ্বসনের মধ্যে, সেই জিনিসগুলো নিয়েই আমরা আলোচনা করেছি। এর বাইরেও তোমরা দেখবা যে আরো কিছু জিনিস আছে, যেমন কি কি প্রভাবক আছে, তাই না, একটু মুখস্থ পড়া, এগুলো থেকেও প্রশ্ন আসতে পারে, কিন্তু আসলে ওগুলো ক্লাসে আলোচনা করার মতো কিছু না। শ্বসনের গুরুত্ব কি, সালোক সংশ্লেষণের গুরুত্ব কি, এছাড়াও কিছু কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেটা তোমরা আসলে পড়ে নিলেই বুঝতে পারবা। তো আমি যেটা মেইনলি আজকের ক্লাসে ফোকাস করার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে বায়োলজিতে যে প্রক্রিয়াগুলো তোমরা দেখেছো বিভিন্ন চ্যাপ্টারে, এর মধ্যে এই বোটানির উদ্ভিদ সাহিত্যত্ব চ্যাপ্টারের বিক্রিয়া এবং প্রক্রিয়াগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এবং পরীক্ষার জন্য যেহেতু অ্যাডমিশন টেস্ট, খুব বেশি সময় তোমরা পাচ্ছ না, 2-3 মাস সময়। তো এখানে তুমি যদি প্রত্যেকটা বিক্রিয়া প্রক্রিয়া পড়তে চাও তো এত সময় কিন্তু নাই, এবং এগুলো আসেও না। তো প্রত্যেকটা প্রক্রিয়া বিক্রিয়ার যে ইম্পর্টেন্ট জিনিস, মানে যে জিনিসগুলোর কনসেপ্ট রেখে তুমি পড়লে পড়াটা সহজ হবে, তো সেগুলোই আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমি এটা কোশ্চেন করেছিলাম যে কিভাবে ভালোভাবে মনে রাখতে পারো, তো সেটার একটা ট্রিক্স আমি ক্লাসে বলে দেবো। তো এটাই করবা তোমরা। সেটা হচ্ছে, হয়তো তোমরা অনেকেই ক্লাসটা করছো, আগে করছো আমাদের উদ্ভাস বা উন্মেষে, বা অন্য জায়গা থেকেও করেছো। আবার তোমরা যেটা করো সেটা হচ্ছে রিপিটেশন। এটা বলে আমি শেষ করব, রিপিটেশন। আমাদের স্টুডেন্টদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কি, যে একটা জিনিস আমি খুব ভালো করে মুখস্থ করলাম, পড়লাম, বুঝলাম, তো এইটা আমি আর পড়তে চাই না, মনে হয় যে না ঠিক আছে ওটা তো আমি পারি। কিন্তু আসল জিনিস হচ্ছে যে তুমি যদি রিপিট না করো, একই জিনিস বারবার না পড়ো, তাহলে হবে কি ওই জিনিসটা ভুলে যাবা এবং তোমার কোশ্চেন কমন পড়বে কিন্তু অ্যান্সার আর মনে পড়বে না। এই জন্য মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে রিপিটেশন। তুমি এই ভিডিওটা দেখছো, আমি বলবো যে তোমার যদি সময় থাকে তুমি লাইভ সেশন যেমন করেছো এটা তুমি আবার দেখো, এবং তোমার বইটা যখন পড়বা, বই থেকে কতটুকু পড়তে হবে, কি পড়তে হবে সেটা আমি বলেছি, সেটা পড়ে তুমি ভিডিওটা আরেকবার দেখো। তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার রিপিটেশন হবে এবং তুমি খুব সহজে মনে রাখতে পারবে। তো আমার মনে হয় যে আজকের বায়োলজি ফার্স্ট স্পেশাল ক্লাস আজকে আমরা এ পর্যন্তই শেষ করব। আর পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে এবং ইম্পর্ট্যান্ট এবং কমপ্লেক্স এরকম কোনো টপিক নিয়ে নিশ্চয়ই আমরা আবার আলোচনায় যাব। তো তোমাদের সবাইকে শুভেচ্ছা। অনেকক্ষণ ধরে তোমরা ক্লাস করেছো এবং আমি চাই যে তোমাদের প্রত্যেকের যেহেতু যোগ্যতা আছে, তোমরা সবাই অ্যাডমিশন টেস্টের এই যে 2 মাস সময় আছে মাত্র, এই সময়টাকে নষ্ট করো না, খুব সিনসিয়ারলি পড়াশোনা করো এবং প্রত্যেকেই তার কাঙ্ক্ষিত লক্ষ্য, মানে যে যেখানে চান্স পেতে চাও সেখানে অ্যাডমিশন নিতে পারবা, এরকমভাবেই প্রিপারেশন নিতে থাকো। আল্লাহ ভরসা, সবাই ইনশাআল্লাহ ভালো জায়গায় চান্স পেয়ে যাবা। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।